আজকে এবার বুক ভ্যালু নিয়ে আলোচনা করি। বুক ভ্যালু কি? বুক ভ্যালু হলো কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু কোনটা? নেট বলতে পিওর। কোম্পানির অ্যাসেট কী কী হতে পারে একটু উদাহরণ হিসেবে বলি। দেখা গেল ব্যাংকে ক্যাশ আছে, ক্যাশটা অ্যাসেট। ফিক্সড ডিপোজিট অ্যাসেট। কোনো কোম্পানির বন্ড কেনা থাকতে পারে, মিউচুয়াল ফান্ড কেনা থাকতে পারে, এগুলো সব অ্যাসেট। কোম্পানির গাড়ি আছে অ্যাসেট, কোম্পানির বিল্ডিং আছে অ্যাসেট, কোম্পানির জায়গা জমি কেনা আছে অ্যাসেট, এই সব হচ্ছে অ্যাসেট। কোম্পানির রিসিভেবলও অ্যাসেট, ইনভেন্টরিও অ্যাসেট, এরকম প্রচুর অ্যাসেট আছে। তো সব মিলিয়ে হচ্ছে টোটাল অ্যাসেট। তো এই টোটাল অ্যাসেট কিন্তু বুক ভ্যালু না। টোটাল অ্যাসেট থেকে বাদ দিতে হবে কি টোটাল লায়াবিলিটি। কীরকম লায়াবিলিটি? কিছু দেনা থাকে, ব্যাংক থেকে টাকা নিয়েছে, সেগুলো দেনা শোধ করতে হবে। লোকেদের কাছ থেকে কিছু ধার নিয়েছে, যাকে বন্ড বলা হয়, বা যে সমস্ত অন্যান্য কোম্পানির সঙ্গে ব্যবসা করছে তাদের কাছ থেকে হয়তো মাল নিয়েছে, টাকা দেয়নি, তো সেগুলো দেনা রয়েছে। তো সেই সমস্ত দেনাগুলো পে করতে হবে। যা টাকা পয়সা সব পে করার পরে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু বা বুক ভ্যালু। বোঝা গেল? অর্থাৎ টোটাল অ্যাসেট মানেই যে সেটা বুক ভ্যালু হবে তা না, আবার এই বুক ভ্যালু মানেই পিওর যে ওইটুকুই অ্যাসেট আছে তা না। কারণ অনেক ক্ষেত্রে আমরা অ্যাসেট কলমে এমন কিছু অ্যাসেট দেখি যেগুলো অ্যাসেট না। এগুলো আমি এখন অতটা এক্সপিরিয়েন্সড হয়ে পারিনি। কিছু কিছু ব্যালেন্স শিটে অল্প স্বল্প দেখতে পেয়েছি, কিছু কিছু জায়গায় রিসিভেবল লেখা থাকে, মানে লোকের কাছে থেকে টাকা পাবে এরকম টাকা আছে, লেখা রয়েছে হিউজ টাকা, কিন্তু সেই রিসিভেবল পড়ে রয়েছে 2, 4, 5 বছর, 7 বছর ধরে। তা যার কাছ থেকে 7 বছর ধরে টাকা পায় সে আর কি টাকা দেবে? তো এই দেখালে হিউজ অ্যামাউন্টের একটা টাকা রয়েছে, সে টাকা তো পাওয়ার আশা ভুলে যাওয়াই ভালো। তো এইরকম টাকাগুলো কিন্তু অ্যাসেট হিসেবে দেখানো থাকলেও এগুলো কিন্তু অ্যাসেট না। গুডউইল অ্যাসেট হিসেবে লেখা থাকে, অ্যাসেট হিসেবে ইনট্যাঞ্জিবল অ্যাসেট থাকে। তারপরে এরকম অ্যাসেট আছে যেগুলো ডেপ্রিসিয়েটিভ অ্যাসেট, অর্থাৎ যেগুলোর দাম কমতে থাকে। মানে আমরা মোবাইল কিনছি যেমন, সে তো আমাদের কাছে অ্যাসেট। গাড়ি কিনছি, 2 চাকার বাইক কিনি, সেটা অ্যাসেট। বাড়ি করছি অ্যাসেট, 4 চাকা কিনছি অ্যাসেট। কিন্তু এগুলো সব ডেপ্রিসিয়েটিভ অ্যাসেট। কেমন? আজকে আমরা ফোন কিনলাম বা গাড়ি কিনলাম, যদি 1 মাস পরেও বিক্রি করতে যাই, যে দামে কিনেছি সে দামে তো আর বিক্রি হবে না, কম দামে বিক্রি হবে। 1 বছর 2 বছর পরে বিক্রি করলে তার প্রায় অর্ধেক দামে গিয়ে বিক্রি করতে হবে। তাহলে এই হচ্ছে, এগুলোকে বলে ডেপ্রিসিয়েটিভ অ্যাসেট। জমি আবার তুলনামূলক অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট। জমির দাম সাধারণত কমে না, মাঝে মধ্যে কমে, কিন্তু সাধারণত অল্প হলেও বাড়তে থাকে। গোল্ড অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট। তো এইরকম ধরনের যদি অ্যাসেট কোম্পানির ঘরে কেনা থাকে, সাধারণত এগুলোর দাম ধীরে ধীরে বাড়তেই থাকে। তো এইরকম বাড়তে থাকে এরকম অ্যাসেট কোম্পানির ঘরে থাকে কমই, বেশিরভাগ যে অ্যাসেট থাকে কমতে থাকে। আর কিছু কিছু অ্যাসেট থাকে লেখা থাকে অ্যাসেট, বাস্তবে অ্যাসেটই না, হয়তো ও টাকাই হয়তো পাওয়া যাবে না এরকম অ্যাসেট। তো সেগুলো আইডেন্টিফাই করার পরে নেট অ্যাসেট তুমি টের পেতে পারবে। সেই নেট অ্যাসেট থেকে নেট লায়াবিলিটি বাদ দেওয়ার পরে বেরোবে নেট অ্যাসেট ভ্যালু বা বুক ভ্যালু। বোঝা গেল? তো সেই বুক ভ্যালুটা টোটাল কোম্পানি, দেখা গেলো হাজার হাজার কোটি টাকার কোম্পানির যার বুক ভ্যালু আমরা সেখানে জানতে পারবো। এবার সেটা পার শেয়ার ওয়াইজ কত সেটা আমরা জানতে পারবো এখান থেকে। মোটামুটি একটা রাউন্ড ফিগারে যা ডেটা আমরা অ্যানুয়াল রিপোর্ট ব্যালেন্স শিটের মধ্যে দেখতে পাই, সেই হিসেবেই এখানেও সেটাই কপি করে হিসেব করে দেওয়া থাকে আর কি, মানি কন্ট্রোল ওয়েবসাইটগুলোতে। তো আমরা বেশি রিসার্চ না করে ওই ডেটার বেসিসে এখান থেকে জাস্ট দেখেই আমরা হিসেব করে নিতে পারি, বেসিক অ্যানালাইসিস করে নিতে পারি। তো বুক ভ্যালু অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু। আর একটাভাবে বোঝানোর জন্য বলতে পারি, অর্থাৎ আমরা কোনো একটা কোম্পানিকে যদি কিনে নিই, সাপোজ আমরা এখন মানি কন্ট্রোলের চার্টে যেটা দেখছি, রিলায়েন্সের হিসেবে দেখছি, রিলায়েন্সের বুক ভ্যালুই দেখতে পাচ্ছি এত টাকা। তো যে কোম্পানির যা বুক ভ্যালু থাকবে তাহলে অ্যাসেট ভ্যালু, সব লায়াবিলিটি দেওয়া। মানে আমরা কোম্পানিটাকে কিনে কোম্পানির ব্যবসা বা অপারেশন আমরা চালালাম না, টোটাল সব বন্ধ, কোম্পানি আমার হয়ে গেল। কোম্পানির এবার যা কাঁচামাল টাকা, মানে জমি জমা যা আছে সব এবার বিক্রি করা শুরু করলাম। করলে যে টাকাটা হবো সেটাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই বুক ভ্যালু বা নেট অ্যাসেট ভ্যালু। মানে বেচে দিলে এক্ষুনি আমরা ইনিশিয়াল এই টাকাটা পেয়ে যাচ্ছি, বাকি টাকা পেলাম না। বাকি টাকা দিয়ে কী কিনছি? বাকি টাকা দিয়ে ব্যবসা কিনছি। কখনো কখনো কী হয়, বুক ভ্যালুর থেকেও সস্তাতে আমরা পেয়ে যাই শেয়ার। কীরকম এবার আস্তে আস্তে বোঝা যাক। এখানে বুক ভ্যালু দেখো লেখা রয়েছে রিলায়েন্সের ক্ষেত্রে 679 টাকা, এই 679 টাকা 38 পয়সা, হ্যাঁ ওই 80 টাকা, 680 টাকা প্রায় হচ্ছে একটা
স্ট্যান্ডালোন বুক ভ্যালু, আর কনসলিডেটেড বুক ভ্যালু রয়েছে 877.99 মানে 878 টাকা। তাহলে এই যে বুক ভ্যালুটা, এই বুক ভ্যালু দিয়ে মানে আমরা 2094 টাকা দিয়ে রিলায়েন্সে একখানা শেয়ার কিনছি, তাতে আমরা বুক ভ্যালু হিসেবেই পেয়ে যাচ্ছি 878 টাকা। বোঝা গেল? মানে আমরা রিলায়েন্সকে এক্ষুনি যদি ভেঙে চুড়ে বেচে দিই, 2094 টাকায় কেনা কোম্পানি, তার থেকে আমরা এক্ষুনি ক্যাশ পেয়ে যাব 878 টাকা। বোঝা গেল? এইবার এই বেসিক যে বুক ভ্যালুর যে থিওরিটুকু, এটুকুই যখন আমরা প্রাইসের সঙ্গে তুলনা করব, যা প্রাইস আছে তার সঙ্গে বুক ভ্যালুর রিলেশান বা রেশিও যখন বের করব, তখন সেটা প্রাইস টু বুক রেশিও বা পিবি রেশিও চলে আসবে, যেটা 3.8 দেখা 3.08 বা 2.39 এরকম দেখা, সেটা হচ্ছে সেই বুক ভ্যালু রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও। আর নর্মাল বুক ভ্যালু হলো এটা। তো এই গেল বুক ভ্যালু সম্পর্কে মোটামুটি ডিটেলস ভিডিও। এই তাহলে এক্ষেত্রে আমরা 2094 টাকা দিয়ে কেনা কোম্পানির বুক ভ্যালু পাচ্ছি 877 টাকা। এই কোম্পানির আগে বুক ভ্যালু কত ছিল খেয়াল নেই, আজ থেকে 2 বছর আগে এর দাম ছিল 900 টাকা। তার মানে বুক ভ্যালুর প্রায় ধারে কাছেই দাম ছিল, আজকে প্রায় ডাবল দাম হয়ে গেছে। উদাহরণ হিসেবে আরও একটা কোম্পানির নাম আমি নিতে চাই, একটু রিসার্চ চলছিল সেই জন্যই জানি ভালোই। আজ থেকে 1.5-2 বছর আগের মানে করোনার আগ পর্যন্ত সিচুয়েশান, করোনার সময় তো আলট্রা প্রাইস কাট হয়েছে, সব কিছুর দাম কমে গেছিলো, তো তার আগ পর্যন্ত সস্তা ছিল টোটাল ইন্ডাস্ট্রি। পি অনুযায়ী ইন্ডাস্ট্রি সস্তা ছিল, স্টিল ইন্ডাস্ট্রি মানে মেটাল সেক্টর সমস্ত কোম্পানি কম বেশি সস্তা ছিল, তার মধ্যে স্টিল ইন্ডাস্ট্রি তো সাংঘাতিক সস্তা ছিল। মানে টাটা স্টিলের মতো ফেমাস কোম্পানি, টাটার তো ব্র্যান্ড হিসেবে আলাদা নাম, তবে আমাদের ইন্ডিয়ার টপ কোম্পানি ধরা হয় টাটা স্টিলকে। তার আশপাশেই ঘুরছে জেএসডব্লিউ স্টিল, কখনও জেএসডব্লিউ স্টিল টাটাকে ক্রস করে দেয়, কখনও টাটা স্টিল জেএসডব্লিউ মানে বেশিরভাগ সময় টাটা স্টিল উপরেই থাকে। তো এছাড়া অন্যান্য অনেক স্টিল কোম্পানি আছে। তো এদের পি রেশিও হিসেবে 4, 5, 6 এরকম পি রেশিওতে চলছিল। বোঝা যাচ্ছে কত সস্তা। 4, 5, 6 পি রেশিও মানে 5 পি রেশিও মানে আমরা 100 টাকা ইনভেস্ট করছি, তাতে 20 টাকা আমাদের প্রতি বছর ইনকাম হবে। এইবার বুক ভ্যালুর গল্প শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। এখানে তো বুক ভ্যালু দেখছি আমরা 2094 টাকার একটা শেয়ার কিনছি, যার বুক ভ্যালু 877 বা প্রায় আমরা রাউন্ড ফিগারে 900 টাকা ধরি। ওখানে ছিল কি, একটা শেয়ারের দাম ছিল গড় দাম কত 2 বছর আগে ওই 400 টাকা 350 টাকা দাম ছিল, 350-400 টাকা দাম ছিল, টাটা স্টিলের কথা বলছি। তো তার বুক ভ্যালু ছিল তখনই 600 কি 650 টাকা, 600-650 টাকা বুক ভ্যালু, মানে ঘরেই অ্যাসেট রয়েছে এত টাকা, 650 টাকার অ্যাসেট রয়েছে, সে শেয়ারই বিক্রি হচ্ছিল তখন ওই 350 বা 400 টাকায়। আর পি রেশিও তো ওই রকম অ্যাট্রাকটিভ, 6 পি রেশিও চলছিল, 5-6 পি রেশিও। মানে আমরা ইনিশিয়াল কোম্পানি কিনে আমরা অ্যাসেট ওয়াইজ তো লাভ করেইছি, মানে অনেক সস্তায় অনেক বেশি জিনিস পেয়ে গেছি অ্যাসেট ওয়াইজ, তাছাড়া এক্সট্রা আমাদের ইনকাম দেবে। মানে আমরা তৎক্ষণাৎ যদি কোম্পানিটাকে কিনে নিয়ে ভেঙে চুরে বেচেও দিই, তা আমাদের ঘরে 600 বা 650 টাকা চলে আসলো। এছাড়া বিজনেস যদি আমরা বিজনেস চালাই, তাহলে 600-650 টাকা তো আমাদের ঘরে রয়েছেই, কারণ এগুলো আমরা সাইডে যদি আলাদা করে বেচে দিই তাহলে 600-650 টাকা আসবে। আর প্রতি বছর তো আলাদা করে 20 টাকা, প্রতি 100 টাকায় 20 টাকা করে ইনকাম হতেই থাকে। এত অ্যাট্রাকটিভ ছিল বিজনেস। তার মানে তখন 400 টাকা ইনকামে যদি আমরা হিসেব করি, প্রায় 100 টাকার কাছে ইনকাম ছিল, 80 টাকা বা 100 টাকা করে ইনকাম হতো, 80 টাকা মতনই ইনকাম হতো। হ্যাঁ, এত সস্তা ছিল। যাই হোক, সে সব দেখে লাভ নেই, এখন আর অত সস্তা নেই, এখন তার দামই চলে গেছে 1100-1200 টাকা, 600-650 টাকার বুক ভ্যালুর দাম এখন 1100-1200। তো এইভাবে বুক ভ্যালু কখনো কখনো সস্তা, মানে বুক ভ্যালু অনেক বেশিও থাকে, শেয়ারের দাম সস্তা থাকে। এভাবে দেখতে গিয়ে কখনো ওই সস্তার চক্করে পড়ো না। আগেই একটা উদাহরণ দিয়েছি একটা ভিডিওতে, সস্তা কিন্তু সব বুক ভ্যালু কিন্তু পিওর বুক ভ্যালু হয় না, ওই ফাঁদে পড়ে গেলে সস্তা দেখে কিন্তু সর্বনাশ হয়ে যাবে।
তাই ব্যালেন্স শিট ভালোভাবে পড়া শিখতে হবে আমাদেরকে। বেশ কিছু বই টই আছে, 2-1টা বইয়ের নামও আমি দেখিয়ে দেবো। ইন্টেলিজেন্ট ইনভেস্টার দারুণ একটা বই, এরকম বহু বই আছে ইনভেস্টিং জগতের, সে নিয়ে আলাদা ভিডিও হবে এখনই। ওকে, থাক।